ধানমন্ডির ৩২ নম্বরে রাতভর ছাত্র জনতার বুলডোজার মিছিল, ভেঙে দেওয়া হলো শেখ মুজিবের বাড়ি। খুলনা, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে ভাঙচুর। শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় দেশটিকে নিতে হবে, বললেন প্রধান উপদেষ্টা নাহিদ। প্রতিবেদন দিল জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, প্রস্তাবগুলো সবার স্বার্থকে ছুঁয়ে যাবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে, বললেন তারেক রহমান। সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে সকল প্রক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় ধানমন্ডির ৩২ নম্বরে বুলডোজার মিছিলের নামে ভাঙচুরের যে কর্মসূচি দেওয়া হয়েছিল তা ছড়ালো দেশের বিভিন্ন প্রান্তে। ধানমন্ডির ৩২ নম্বরে এক্সকেভেটর এবং ক্রেন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি। আগুন দেওয়া হয়েছে ধানমন্ডির ৫ নম্বরের শেখ হাসিনার বাসভবন সুদা সদনের বাড়িতেও। ভাঙচুর করা হয় ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট সহ শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বাড়ি এবং ভাস্কর্যে। শেখ ফাহিমের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকেই। কেউ কেউ বাড়ির দেয়াল ভাঙার চেষ্টা করেন। জানালার গ্রিল, কাঠ, ফটকের অংশ ভেঙে নিয়ে যেতে দেখা যায় কেউ কেউকে। ওই বাড়ি ঘিরে ১,৩০০ মানুষের বিক্ষোভের মধ্যে রাত 11:15টার দিকে সেখানে একটি ক্রেন পৌঁছায়। মানুষের উল্লাসধ্বনির মধ্যে সেটি মূল সড়ক থেকে ৩২ নম্বরের সড়কে ঢোকে। ক্রেনে ওপরে উঠে স্লোগান দিতে থাকে অনেকে। পরে আসে একটি এক্সকেভেটর। রাত 11:15টার দিকে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে দেওয়া হয় ৩ তলার বাড়ির একটি অংশ। রাত 1:15টার পর সেই কাজে কিছুটা বিরতি দেওয়া হয়। পরে আরও একটি এক্সকেভেটর ভাঙার কাজে যোগ দেয়। এদিকে ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলা হয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায় তার দায় ভারতকে নিতে হবে। গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই গণ অভ্যুত্থানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। তবে শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় অবশ্যই এর জন্য ভারতের কাছে জবাবদিহিতা চাইব। যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত। এখানে নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে। তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো। কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত।
গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়। এরই মধ্যে গেল ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। এটা জাতির জন্য একটা বিরাট এরই ধারাবাহিকতায় ২০ দিন পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ, জেলা পরিষদ বাতিল, পৌরসভা শক্তিশালীকরণ, ইউনিয়ন পরিষদের সংস্কার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উঠে আসে। সুপারিশের মাধ্যমে, আপোষের মাধ্যমে নিষ্পত্তি করা। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্টের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। সংস্কার বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় পুস্তক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কি করলো তা বিচার করবে ভবিষ্যৎ প্রজন্ম। এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক, এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে। আপনাদের তো প্রিয় ছিলেন, আপনারা করেন না কেন, তো বলতে পারবে। এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না, এখন তো জানিয়ে দিয়েছে, এখানে বইতে সব বলা আছে, আপনারা করেন নাই। আপনাদের মতামত চাওয়া হয়েছিল, আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছেন। সংস্কার কমিশন যা করলো তা শুধু বাংলাদেশের জন্যই অবদান না, বিশ্বের জন্য অবদান বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে, ফেস করতে হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ দলের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা যেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। গতকাল ফেনীর সোনাগাজী সাবেক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কার বলে সকল প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কার দীর্ঘায়িত করলে দেশের সমস্যা বাড়বে বলেও জানান তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নীতি থেকে বাস্তবায়ন, বাংলাদেশের প্লাস্টিক দূষণ এবং সামুদ্রিক আবর্জনা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পুরান ঢাকার অনিয়ন্ত্রিত প্লাস্টিক কারখানাগুলোর ঝুঁকিপূর্ণ পরিবেশের সমালোচনা করে তিনি বলেন, এটি ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা প্রয়োজন। আমরা কি আরো 6 বছর প্রতিদিন বাংলাদেশে ঢাকা শহরে 1 কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে, তার জন্য বসে থাকবো? তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রোডিউসাররা দেবেন? হয়তো তারা দেবেন না। তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে। এবারে সারা বাংলার সংবাদ। নরসিংদী জেলার স্বাস্থ্যসেবা খাত যেন দালালের হাতে জিম্মি। মিথ্যা তথ্য আর প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়াই তাদের কাজ। বিভ্রান্ত হয়ে সরকারি সেবা ছেড়ে মানহীন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়ে ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ, সেই সাথে নষ্ট হচ্ছে হাজার হাজার টাকা। হৃদয় এস সরকারি রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। জরুরি বিভাগের ঠিক দরজার সামনে এভাবেই দাঁড়িয়ে থাকেন
চিহ্নিত দালাল আরমান। রোগী দেখলে বিভিন্ন কলাকৌশলে তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক কিংবা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই তার কাজ। যদি আরমান ব্যর্থ হন তাহলে ইমার্জেন্সির ভিতরে অবস্থান নেয়া আরেক দালাল হানিফা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখান। নাম কি? হানিফা। পরিচয় গোপন রেখে সহায়তা চাইলে বেসরকারি ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন দালাল আরমান। তবে টেলিভিশনের ক্যামেরা দেখে মুহূর্তেই পাল্টে যায় সুর। এক পর্যায়ে ছুটে পালিয়ে যান তিনি। হাসপাতালের মাঠে দাঁড়িয়ে মোবাইল ফোনের দিক নির্দেশনা দেয়া আরেক দালাল বাচ্চু মিয়াকে প্রশ্ন করা হলে ডাক্তার দেখিয়েছেন বললেও কোনো প্রেসক্রিপশন দেখাতে পারেননি। দালাল দৌড়াতে বিরক্ত ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের লিডার সজীবের নেতৃত্বে রোগীদের ভুলিয়ে মানহীন বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে নিয়ে যাওয়াই তাদের ব্যবসা। তারা একটু শিক্ষিত সমাজের আছে, তারা জানে কিভাবে কোথায় যেতে হয়, কিন্তু দরিদ্র জনগোষ্ঠী যারা তারাই বেশিরভাগ খপ্পরে পড়ে আর কি দালাল। কয়েকদিন আগে আমার ছেলেটার ভাব আনছি, তারপরে আমি আইসি সদর লইয়া আমার মনে করে তুই আমার বাচ্চা হয়ে গেছে আহমদ। দালালের দৌরাত্মের কথা স্বীকার করেন হাসপাতালের চিকিৎসক। দালালরা সাধারণত ইমার্জেন্সিতে যেটা করে, মুমূর্ষু রোগীগুলিকে প্রাইভেট বিভিন্ন হসপিটালে নিয়ে যায়, তাদেরকে ইনভেস্টিগেশন করায়, তারপরে মুমূর্ষু রোগীকে ভালো সেবা দেওয়ার কথা বলে, সিজার করার কথা বলে তারা প্রাইভেটে নিয়ে সিজার করায়। এদিকে দালাল নির্মূলে কঠোর পদক্ষেপের কথা জানালেন হাসপাতালের আরএমও। দালালদেরকে চেষ্টা করা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি যে বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে দালালদের দূরত্ব কমানোর চেষ্টা করতেছি। রোগী প্রতারণা রোধে দালালদের আগে মানহীন চিকিৎসা কেন্দ্রের মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে আশা ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার শিক্ষা সুপারভাইজার কর্মশালা হয়েছে। কুমিল্লার মুরাদনগর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সিনিয়র এডুকেশন অফিসার মোহাম্মদ জুলফিকার আলী, জেলা এডুকেশন অফিসার ফয়সাল আহমেদ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ম্যানেজার আমিনুল ইসলাম। চাঁদপুরের কচুয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের উদ্বুদ্ধকরণে 3 দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। মেলায় কৃষকদের কৃষি চাষাবাদে আগ্রহী, উদ্বুদ্ধ এবং উৎসাহিত করতে মেলায় কন্দাল ফসলের আওতায় আলু চাষ, সর্জন পদ্ধতি আবাদ থেকে শুরু করে সরিষা তেলের ঘানিতে তেল উৎপাদন সহ বিভিন্ন রকমের 12টি স্টল প্রদর্শনীতে স্থান পেয়েছে। গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঘাগটিয়া ঈদগাহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফকির ইস্কান্দর আলম জানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা। এছাড়াও গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাটে তিস্তা নদী রক্ষায় লাগাতার 2 দিনব্যাপী গণজামায়াত উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে লালমনিরহাটের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু বলেছেন যে তিস্তা নদী এক সময় সুখ সমৃদ্ধির উৎস ছিল, তার নেই। তিস্তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারণ। নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার কালিকাপুর বাজারে এই মানববন্ধন হয়।
বক্তারা বলেন, কালিকাপুর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে 5টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে একটি মহল। এতে করে কৃষি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার সহ নদীর দুপাশের বেশ কিছু স্থাপনা হুমকির মুখে পড়েছে। তাই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নোয়াখালীতে বিএনপি সদস্য এবং পৌরসভা উপজেলা আবু নাসিরের চাঁদাবাজি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে আবু নাসির বলেন, ঠিকাদারি কাজকে কেন্দ্র করে তাদের অভ্যন্তরীণ কোন্দলকে আড়াল করতে প্রকাশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আমি মনে করি আমি তার আগে যদি এটা সত্য হয়, আমি লিখিত স্ট্যাম্পে নোটারি পাবলিক করে আমি এই দল আমি ছেড়ে দেব। আমি আর কখনো এই দল করব না। রংপুরে 2 সন্তানের জননী বিধবা লায়লা বেগম এবং তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ির দেয়াল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী বিধবা নারী বলেন, স্বামীর মৃত্যুর পর তার চাচা ভাতিজারা অর্থের লোভে পড়ে তাদেরকে পূর্বে বসতভিটা ছাড়ার হুমকি দেন। বসতভিটা না ছাড়ায় বর্তমানে আবারও বিএনপি নেতাকর্মীকে ভাড়া করে দিনের বেলায় মারপিট এবং প্রাণনাশের হুমকি দেয় থানায় অভিযোগ করেন তিনি। নরসিংদীর রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রায়পুরা সাংবাদিক ফোরামের কার্যালয়ে কমিটির উপদেষ্টা মেহেদী হাসান রিপনের তত্ত্বাবধানে এবং সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন সহ অনেকে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম আহ্বায়ক করায় রূপগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার হোসেন ভুইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিল দিয়ে দীপু ভুইয়াকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন সহ আরো অনেকে। ময়দানে মাটি মানুষের কাঁধে কাঁধ মিলে। সাভারে ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে রোড ডিভাইডার পার হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। অসাবধানতার কারণে ঝরে যেতে পারে তরতাজা প্রাণ। জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন সমাজের জ্ঞানী ব্যক্তিরা। তাড়াহুড়ো করে সড়ক পারাপার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। সালেপুর, বালিয়ারপুর, হেমায়েতপুর থানা স্ট্যান্ড, সাভার বাস স্ট্যান্ড, নবীনগর স্ট্যান্ডে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায় অনেককেই। শরীয়তপুর, চাঁদপুর এবং শরীয়তপুর ঢাকা সড়কের ভূমি স্থাপনা ও গাছ অধিগ্রহণের অর্থ নিয়ে হয়রানি করার অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রত্যাহার চান তারা। পাশাপাশি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ দ্রুত পাওয়ার দাবি অধিকৃত জমির মালিকদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোবাল ইডি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টুডেন্ট ভিসায় বিদেশ যাত্রা সহজ করতে শিক্ষক ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা তারাবো পৌরসভার রূপসী হাবিব কনভেনশন সেন্টারে এই শিক্ষা ও ক্যারিয়ার মেলার আয়োজন করা হয়। সোনারগাঁও ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর শামীম আরা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
গ্রন্থাগারে বই পড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবসে লক্ষ্মীপুরের রায়পুরে র্যালি শেষে পাবলিক লাইব্রেরির নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠ প্রাঙ্গণ হতে র্যালি নিয়ে রায়পুর হায়দারগঞ্জ সড়কের পাবলিক লাইব্রেরির সামনে এসে র্যালিটি শেষ হয়। এরপর সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, শিক্ষক এবং সুশীলদের সাথে নিয়ে ফিতা কেটে লাইব্রেরির দ্বিতল কক্ষের শুভ উদ্বোধন করা হয়। পণ্যের গুণগত মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিভিসিতে 5 বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন। সেই সঙ্গে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ইনভার্টার এসির কম্প্রেসরে 10 বছর পর্যন্ত ওয়ারেন্টি, 3 বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, 1 বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা। সকালে রাজধানীতে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধার কথা ঘোষণা করেন ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এমডি নজরুল ইসলাম সরকার, ইউসুফ আলী সহ অনেকে। সারা দেশের সমবায় অধিদপ্তরে নিবন্ধিত মহিলা সমিতি এবং উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একসাথে কাজ করবে। বুধবার সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী নেত্রী নাসরিন আওয়াল মিন্টু, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পোদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার এবং বিপণনের লক্ষ্যে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আগামী 6, 7, 8 মার্চ অনুষ্ঠিত মেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন এবং যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, গাজা উপত্যকার সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করা হবে। একই সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রচলিত চিন্তা ভাবনার বাইরে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে গাজা বিক্রয়যোগ্য না এই স্লোগানে প্রতিবাদের ঝড় উঠেছে। খেলার খবর। বান্দরবানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বান্দরবানের স্থানীয় রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ জাবেদ রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র নেতা জসিমউদ্দিন তুষার, রিটল বিশ্বাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন জনি, যুবদলের সভাপতি জহিরুদ্দিন মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ভিক্টোরিয়ার্স ভাইকিংস এবং মাইদং ত্রিপুরা একাদশ অংশ নেয়। এদিকে উদ্বোধনী খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠ প্রাঙ্গণে জড়ো হয়। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শুভ উদ্বোধন হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার।
ধানমন্ডির ৩২ নম্বরের রাতভর ছাত্র জনতার বুলডোজার মিছিল, ভেঙে দেওয়া হলো শেখ মুজিবের বাড়ি, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে ভাঙচুর। শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় দেশটিকে নিতে হবে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রতিবেদন দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন, প্রস্তাবগুলো সবার স্বার্থকে ছুঁয়ে যাবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং বিচারের আওতায় আনা হবে শেখ হাসিনাকে বললেন তারেক রহমান, সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে সকল প্রক্রিয়া। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।